আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি হলো বিজ্ঞান বইয়ের ৮ম অধ্যায় শব্দের কথা। আজকে এই অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় এমনভাবে আলোচনা করব এই অধ্যায়ের যত রকমের তোমাদের সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান হয়ে যাবে যদি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করো ইনশাআল্লাহ। চলো আমরা ক্লাসটি শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আমি বলে দিচ্ছি যদি তোমরা আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার স্টাডি জোন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবা যাতে তোমার বন্ধুরা শিখতে পারে। চলো আমরা ক্লাসটি শুরু করাই। ১ম এ শব্দ ও এর ধরন। শব্দ ও এর ধরন পার্ট ১ এ আমার কি আলোচনা আছে দেখি তো? শব্দ আচ্ছা ১ম এ আমরা পার্ট ১ শব্দ ও এর ধরন। এই পাঠটা শুনলেই আমার ১ম এ প্রশ্ন আসে শব্দ জিনিসটা কি? শব্দ হলো এক প্রকার শক্তি। আচ্ছা তোমরা কি জানো শক্তি কি? শক্তি পৃথিবীতে ২ টা উপাদান। একটি হলো পদার্থ, আরেকটি হলো শক্তি। পদার্থ জিনিসটা দেখা যায় কিন্তু শক্তি জিনিসটা দেখা যায় না। কিন্তু অনুভূতি করা যায়, অনুভূতি নেওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো শক্তি জিনিসটা কি। শব্দ এক ধরনের শক্তি। আমরা কানের মাধ্যমে শব্দ শুনি। আমরা কিসের মাধ্যমে শুনি? কানের মাধ্যমে। আর শব্দর ধরন আমার পার্ট ১ এ কি পড়ছিলাম আমরা এখানে? শব্দ ও এর ধরন। আচ্ছা শব্দ কি আমরা ১ম এ বুঝতে পারলাম শব্দ এক ধরনের শক্তি। আর আমরা কানের মাধ্যমে শব্দ শুনি। এখন এই ধরন, এই ধরন নিয়ে আলোচনা করব আমরা। শব্দের ধরন কয় প্রকার? ২ প্রকার। একটা হলো সুরযুক্ত শব্দ যাকে আমরা মধুরও বলি, আবার শ্রুতি মধুরও বলি। ২ টাতে যেকোনো একটা বললেই চলে। আরেকটা হলো সুরহীন শব্দ অর্থাৎ যেই শব্দে সুর নেই। যেমন বিরক্তিকর, গোলমেল অর্থাৎ যে শব্দ আমাদের শুনতে ভালো লাগে না। আচ্ছা সুরযুক্ত শব্দ কি? যেমন বাঁশি, গান, হারমোনিয়াম এগুলো শুনতে আমাদের ভালো লাগে না? এগুলোর ভিতরে কি থাকে? সুর থাকে। তাই আমাদের এই শব্দগুলো শুনতে ভালো লাগে। কিন্তু সুরহীন শব্দ যেগুলো আমাদের শুনতে ভালো লাগে না যেমন গাড়ির হর্ন, লোহা কাটার শব্দ, কুকুরের ঘেউ এগুলো আমাদের শুনতে ভালো লাগে না। তাই এগুলাকে বলা হয় সুরহীন শব্দ। আশা করি তোমরা বুঝতে পেরেছো পার্ট ১। পার্ট ১ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা এখানে দেখো শব্দ কি? আমরা একটু আগে পড়ছিলাম শব্দ জিনিসটা কি? শব্দ এক ধরনের শক্তি যা বস্তুর কম্পন আচ্ছা কম্পন মানে কি বুঝো? একটি বস্তু আরেকটি বস্তুর সাথে যখন ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার ফলে কেঁপে ওঠে না? এই কেঁপে ওঠার ফলে মূলত কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। আর এই কেঁপে ওঠাকে আমরা বলি কম্পন। আচ্ছা ফলে কি হয়? শব্দ তৈরি হয় এবং কানে গিয়ে শ্রবণ অনুভূতি দেয়। অর্থাৎ একটি বস্তুর সাথে আরেকটি বস্তু যখন ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার ফলে কি হয় জানো? কেঁপে ওঠে এই বস্তু। কেঁপে ওঠার ফলে আমাদের কানের ভিতরে শব্দটা চলে যায় এবং শব্দ যখন কানের ভিতরে প্রবেশ করে তখন আমরা শব্দ শ্রবণের অনুভূতি প্রকাশ পাই। অর্থাৎ এভাবেই আমরা মূলত শব্দ শুনতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো শব্দ কি। এখন দেখো শব্দের ধরন। শব্দ ২ ধরনের। এই যে একটু আগে আমরা বলছিলাম একটা সুরেলা অর্থাৎ সুরযুক্ত শব্দ। যে শব্দের সুর আছে যেমন বাঁশি, হারমোনিয়াম, গান এগুলোকে বলে সুরযুক্ত শব্দ। আরেকটা হলো মানে সুরহীন শব্দ। যেগুলো আমাদের শুনতে ভালো লাগে না। এগুলোকে আরেকটা নামে বলা যায় যেমন অপ্রীতিকর শব্দ ইংরেজিতে বলি আমরা নয়েজ অর্থাৎ গাড়ির হর্ন, চকের কিচ আওয়াজ, নির্মাণ কাজ এইগুলো শুনতে আমাদের ভালো লাগে না। এইগুলাতে সুর থাকে না। তাই এইগুলাকে আমরা বলি অপ্রীতিকর শব্দ বা নয়েজ এইগুলা শুনতে আমাদের ভালো লাগে না। এখন প্রশ্ন ১ এবং ২ নিয়ে যদি কোনো তোমাদের ঝামেলা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে তুমি কমেন্টে জানাবা। আমি আশা করি তোমার প্রশ্নের উত্তর দেব। এই পার্ট নিয়ে আলোচনা শেষ। এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্ট শব্দের উৎপত্তি। আচ্ছা শব্দ কিভাবে তৈরি হয়? আজকে আমরা এটা দেখব। শব্দ কিভাবে তৈরি হয়? এই যে আমি একটু আগে বলেছিলাম, কোন বস্তু কম্পনের ফলেই শব্দ তৈরি হয়। কম্পনশীল বস্তুই শব্দের উৎস। অর্থাৎ যদি কোনো একটি বস্তু আরেকটি বস্তুর সাথে কম্পন যদি ধাক্কা না খায়, তাহলে কখনোই দেখবা শব্দ তৈরি হবে না। উদাহরণ, ঘন্টা বাজে, ঘন্টা যখন আমরা ঘন্টা বাজি, ঘন্টা কাঁপে না। কাঁপার ফলে কি তৈরি হয়? শব্দ হয়। আবার থালার সাথে থালা আঘাত খেলে কি তৈরি হয়? শব্দ তৈরি হয় কি হয় না? এভাবেই মূলত শব্দ তৈরি হয়। আশা করি তোমরা পার্ট ২ আর কোন সমস্যা নেই। এখন আমার পার্ট ২ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব। এখন দেখো এখানে কি বলা আছে? কম্পনশীল বস্তুর মাধ্যমে আমরা কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। এটা সবসময় মাথায় রাখবা। কারণ এটা প্রশ্ন আসতে পারে। এখন প্রশ্ন কি আসতে পারে, কিভাবে আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে শব্দ কিভাবে তৈরি হয়? তাহলে আমরা খুব সহজেই বলে দেব যে কোন বস্তু কম্পনের ফলে কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। আর আমরা শব্দের একক কি আছে? এইখানে একটা প্রশ্ন আছে। শব্দের একক বলতে কি বুঝি? আচ্ছা দেখো তো, শব্দের কমপক্ষের একক হলো হার্জ। এখন বলতে পারো স্যার কমপক্ষ কি? আর হার্জ কি? আমরা এটা তোমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি পরবর্তী পার্টে। দেখো, এখানে আলোচনা করা আছে হার্জ কি? কমপক্ষের একক কি? হার্জ। কমপক্ষের একক কি? হার্জ। এখন বলতে পারো স্যার আগে আমরা একটা করে পড়ি। কমপক্ষ জিনিসটা কি? এই যে দেখো, কোন বস্তু ১ সেকেন্ডে
যতবার কাঁপে অথবা কম্পন করে তখন তাকে আমরা কম্পাঙ্ক বলি। অর্থাৎ একটি বস্তু ধরো প্লেট ১ সেকেন্ডে যতবার কাঁপবে ততবার ওইটাকে আমরা মূলত কি বলি? কম্পাক্ষ বলি। আর এটা যে কতবার কাঁপে ওইটা আমরা মাপামাপি করি কি দ্বারা? হার্স দ্বারা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বলছি কম্পাক্ষ জিনিসটা কি? ১ সেকেন্ডে ওই বস্তুটা কতবার কাঁপে। ওটাকে বলে কম্পাক্ষ। আর হার্স জিনিসটা কি? ১ সেকেন্ডে ওই জিনিসটা যে কতবার কাঁপে যেমন ২০ বার কাঁপে তাহলে এটার হার্স হবে ২০ হার্স। ওটাকেই মূলত আমরা কি বলি? হার্স বলি। এখন দেখো উদাহরণস্বরূপ বলি যেমন ১ সেকেন্ডে ২০ বার কাঁপে। যদি কোনো একটা বস্তু ধরো ১ সেকেন্ডে ২০ বার কাঁপে, তাহলে এই যে ১ সেকেন্ডে ২০ বার কাঁপে এটাকে বলে কম্পাক্ষ। আর এই যে ২০ বার যে কাঁপে ওইটা আমরা কি দ্বারা মাপি? হার্স দ্বারা। আশা করি তোমরা হার্স আর কম্পাক্ষ নিয়ে আর কোনো ঝামেলা নেই। এখন দেখো ১ সেকেন্ডে ২০ বার কাঁপে তবে তার হার্স হবে কত? ২০ হার্স। তবে তার কম্পাক্ষ কত হবে? কম্পাক্ষ মানে ১ সেকেন্ড, কম্পাক্ষ মানে ১ সেকেন্ডে। ওই বস্তুটা ১ সেকেন্ডে কতবার কাঁপে? ২০ বার কাঁপে। তাইলে এটার কম্পাঙ্ক কত? ২০ হার্জ। আর এই যে ২০ বার যে কাঁপে ওইটা আমরা কি দ্বারা প্রকাশ করি? হার্জ দ্বারা প্রকাশ করি। আশা করি তোমরা হার্জ আর কম্পাঙ্ক নিয়ে আর কোনো ঝামেলা নেই। এখন দেখো আবার একটা উদাহরণ। ১ সেকেন্ডে এটা ১ বার কাঁপে। কয়বার কাঁপে? ১ বার। তাহলে এটার কম্পাঙ্ক কত হবে? ১ হার্জ। আবার এটা ১ সেকেন্ডে ১০০ বার কাঁপে। তাহলে এটার কম্পাঙ্ক কত হবে? ১০০ হার্জ। সহজভাবে সহজ ভাষায় বলা যায় হার্জ মানে হলো প্রতি সেকেন্ডে কতবার কাঁপছে। তোমরা বুঝতে পেরেছ? আমি আশা করি। এখন পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো এখানে চিত্রের সাহায্যে হাঁসটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর তোমাদের আগে একটি কথা বলে রাখি, শব্দ ৩ টা মাধ্যমে চলে। আচ্ছা এটা আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী পার্টে আমরা করব। আমি বলি শব্দ মূলত ঢেউয়ের মতো চলে। কিসের মতো চলে? এই যে এখানে দেখো ঢেউ, ঢেউয়ের মতো চলে। এটাকে বলে তরঙ্গ। এটাকে কি বলে? তরঙ্গ। অর্থাৎ তরঙ্গ জিনিসটা কি? শব্দ তরঙ্গের মতো চলে। তরঙ্গ বলতে নদীর ঢেউ আছে না? নদীর ঢেউয়ের মতো চলে। তোমরা বুঝতে পেরেছ? এখন দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে একটা ছবি দেওয়া আছে। এখানে +1 এখানে -1 এখানেও +1 এখানে -1 এখন এইগুলোর মানেটা কি আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। ১ম নাম্বার ছবিটি দেখতে পাচ্ছি আমরা একবার উপরে উঠছে। এই যে একবার উপরে উঠছে, আরেকবার উপরে উঠছে। একবার নিচে নামছে, আরেকবার নিচে নামছে। এই দেখো এইখানে এই যে এইখানে যে লাইনটা ওটা কিন্তু শূন্য বরাবর। তার মানে এটা উপরে উঠে নাই, নিচেও নামে নাই। তার মানে এই যে এই বস্তুর হার্জ কত হবে? 2 হার্জ। অর্থাৎ হার্জ আমরা কিভাবে মাপি? এই যে তরঙ্গটি অর্থাৎ ঢেউ যতবার উপরে উঠবে এবং যতবার নিচে নামবে ওই বস্তুর হার্জ হবে তত। আরেকটা জিনিস একটা বস্তুর যতবার উপরে উঠবে ততবার নিচে নামবে। যেমন এখানে ২ বার উপরে উঠছে, ২ বার নিচে নামছে। সবসময় উপরে যতবার উঠবে নিচে ততবার নামবে। তোমরা সবসময় মনে রাখ মত মাথায় রাখবা। এটাই মূলত হার। যেমন ১ম টা আমরা দেখলাম যে প্রতি সেকেন্ডে তরঙ্গটি ২ বার উপরে এবং নিচে গেছে। তার মানে এটার হার্জ হবে কত? 2 হার্জ। আবার ২য় বস্তুটি দেখো উপরে উঠছে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭ বার, ৮ বার, ৯ বার, ১০ বার। নিচে নামছে কয়বার? ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭ বার, ৮ বার, ৯ বার, ১০ বার। আচ্ছা এখানে দেখো ১০ বার উপরে উঠছে, ১০ বার নিচে নামছে। উপরে যতবার উঠেছে নিচে ততবার নামছে না। তার মানে এটা হার্জ হবে কত? ১০। অর্থাৎ উপরে যতবার উঠবে নিচেও ততবার নামবে। এখন এটা কয়বার উপরে নিচে নামছে? ১০ বার। তাহলে তার এটার হার্জ হবে কত? এই যে দেখো ১০ হার্জ। আশা করি তোমরা বুঝতে পেরেছ হার্জ কিভাবে মাপা হয়। আরেকটা জিনিস হার্জ যত বেশি তরঙ্গ বা কম্পন অর্থাৎ হার্জ যত বেশি হবে তরঙ্গ বা কম্পন অর্থাৎ বেশি তত ঘন হবে অর্থাৎ তত মোটা বা তত জোরে শোনা যাবে। হার্জ নিয়ে যদি কোন ঝামেলা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের সকল সমস্যার, সকল প্রশ্নের সমাধান দেওয়ার। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই। এখন দেখো শব্দের সঞ্চালন। আচ্ছা, শব্দ সঞ্চালন পার্ট ৪ এখন এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো কি বলা আছে, শব্দ আমরা যেমন পথে চলি না আমাদের জন্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অবশ্যই পথ প্রয়োজন। হইতে পারে এটা হইলো রাস্তা, হইতে পারে পানিপথ, হইতে পারে আকাশপথ। যেমন আকাশে চলি আমরা বিমান দিয়া, রাস্তায় চলি, বিভিন্ন ধরনের যানবাহন দিয়া হেঁটে চলি। পানিতে চলি লঞ্চ, ট্রলার, স্টিমার, নৌকা দিয়া। তেমনি শব্দ চলাচল করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য অবশ্যই পথ প্রয়োজন। শব্দ ৩ টা পথে চলে। একটা হইলো বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে, আরেকটা কঠিন মাধ্যমে শব্দ চলাচল করে। আচ্ছা বুঝতে পেরেছি। তোমরা সবসময় মাথায় রাখবা শব্দ কয়টা মাধ্যমে চলে? ৩ টা মাধ্যমে। একটা বাতাস, পানি আর কঠিন। এখন দেখো বাতাসের অণুগুলো একে অপরকে ধাক্কা দেয়। শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়। আচ্ছা বাতাসে কি থাকে? অণু। অণু বলতে গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাস থাকে। গ্যাস-ট্যাস। ওইগুলো কি হয় জানো? শব্দ যখন একটা বস্তু আরেকটা বস্তুর সাথে মানে কেঁপে ওঠে। একটা বস্তু আরেকটা বস্তুর সাথে যখন ধাক্কা খেয়ে কেঁপে ওঠে, তখন ওই বাতাসে যে অণুগুলা থাকে, অণুগুলা কি করে?
চাপ সৃষ্টি করে। যে চাপের ফলে কি হয়? অণুগুলা এক একে অপরকে কি করে? ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার ফলেই মূলত শব্দ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো শব্দ তরঙ্গের মাধ্যমে চলে। ওই জায়গায় আমি একটু আগে বলেছিলাম হার্স যখন বুঝিয়েছিলাম, শব্দ কিসের মতো? এই যে দেখো হার্স, আর যে আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম? শব্দ কি তরঙ্গের মতো চলে। তরঙ্গ মানে ঢেউ। এই যে এটাই আমি এই স্লাইডে বলা আছে। যে শব্দ কিসের মতো চলে? শব্দ তরঙ্গের মাধ্যমে চলে। তরঙ্গ মানে ঢেউয়ের মতো। এটা বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন দেখো, এখন আমরা আলোচনা করব তরলের শব্দ সঞ্চালন। অর্থাৎ আমরা বলেছিলাম শব্দ ৩ টা মাধ্যমে চলে। একটা কঠিন, তরল আর একটা বায়বীয়। বায়বীয় মানে বাতাস। এখন আমরা আলোচনা করব তরল মাধ্যমে কিভাবে শব্দ সঞ্চালন করে। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে শব্দ যায়। দেখো, পানির মাধ্যমে শব্দ ছড়ায়। অর্থাৎ পানির মাধ্যমে আমরা কি করতে পারি? শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়। যার মাধ্যমে আমরা পানির ভিতরে শব্দ শুনতে পারি। আরেকটা জিনিস, শব্দ বায়ুর চেয়ে পানিতে বেশি দ্রুত শোনা যায়। শব্দ বায়ুর চেয়ে অর্থাৎ বাতাসের চেয়ে পানিতে বেশি শব্দ শোনা যায়। এখন পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। দেখো, এখন আমরা কঠিন শব্দের সঞ্চালন আমরা পড়ব। কঠিন। সবচেয়ে দ্রুত বেগে শব্দ চলে। অর্থাৎ সবচেয়ে দ্রুত আমরা শুনতে পারি কঠিন মাধ্যমে। কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে। এবং পরীক্ষা করে দেখা যায় ধাতব দণ্ড বা স্কেলে শব্দ কানে দ্রুত পৌঁছায়। ধাতব দণ্ড মানে লোহায়। একটা জিনিস মনে রাখবা, ধরো একটা রেল লাইন এইটা, হ্যাঁ? ট্রেনটা এখানে আছে, হ্যাঁ? এখন ট্রেনটা ধরো এইখানে আছে। এখন আমি এইখানে আছি, হ্যাঁ? এখন আমি শব্দটা কোথায় শুনতে পাচ্ছি? বাতাসে। ট্রেন যে এখানে এখানে আছে আমি শব্দটা শুনতে পারছি না। যদি আমার কানটা রেল লাইনের পাতে রাখি অর্থাৎ ট্রেনের চাকাও লোহা এবং লাইনটাও লোহা। লোহায় যখন ধাক্কা খায় শব্দ তৈরি হয় তখন বাতাসের তুলনায় কঠিন মাধ্যম অর্থাৎ লোহায় শব্দ দ্রুত পৌঁছায়। তখন আমরা এরকম বাতাসে শব্দ না শুনতে পেলেও যখন রেল লাইনের কানে রেল লাইনের পাতে যখন কান রাখি তখন আমরা শব্দটা শুনতে পারি। এভাবে মূলত বায়ু, পানি থেকে কঠিন মাধ্যমে শব্দটা বেশি দ্রুত শোনা যায়। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই। এখন দেখো, এটা বোঝানোর আগে আমি একটু স্পষ্টভাবে বুঝিয়ে দিই তোমাদের। শব্দ কিভাবে বায়ু, কঠিন, পানিতে চলাচল করে। আচ্ছা ধরো এক্সাম্পল, এখানে একটি বোমা ফাটলো। এখানে একটি কি ফাটলো? বোমা। এইখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এখানে একজন মানুষ, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ? এখন ও আছে পানিতে, ও আছে বায়ুতে, ও আছে ধরো ও লোহার সাথে সংযুক্ত আছে। হ্যাঁ? ওর কানটা লোহার সাথে সংযুক্ত আছে। এখন ও যে পানিতে আছে, ওর ওর থেকে ও শব্দটা আগে শুনবে। ওর থেকে ও শব্দটা আগে শুনবে। হ্যাঁ? এখানে আমরা কি বলছি? দেখো, সবার আগে শুনবে কে? যে লোহার অর্থাৎ কঠিন পদার্থের কাছে আছে। যে কঠিন পদার্থের কাছে আছে ও শব্দটা আগে শুনবে। তার মানে ও শব্দটা আগে শুনবে। তারপর শুনবে কে? তারপর শুনবে মনে করো ও। ও পানিতে আছে। তারপর গিয়া শুনবে মনে করো ও। এখন তোমরা আশা করি বুঝতে পেরেছো শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত পৌঁছায়। ১ম এ পৌঁছায় কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে। তারপর যে পানিতে আছে সেই মাধ্যমে, তারপর যে বায়ুতে আছে তারপর সে। ধরো ও যদি শুনতে পারে ২ সেকেন্ডে, ও শুনবে ৪ সেকেন্ডে, আর ও শুনবে ৬ সেকেন্ডে। তার মানে সবচেয়ে আগে শুনলো কে? ও শুনলো। তারপর ও, তারপর ও। আশা করি তোমরা এই পার্ট নিয়ে আর কোন ঝামেলা নেই। এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই। দেখো এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দের সঞ্চালন। অর্থাৎ শব্দ কয়টা মাধ্যমে চলে? শব্দের মাধ্যম ছাড়া চলতে পারে না। শব্দ অবশ্যই মাধ্যম প্রয়োজন। যেমন কি মাধ্যম? কঠিন, তরল, গ্যাস মানে বায়বীয় মানে বাতাস। আর সবচেয়ে দ্রুত পৌঁছায় কঠিনে, তারপর তরলে, তারপর বায়বীয় বা গ্যাস যাকে বলা হয়। এখন দেখো শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম কেন প্রয়োজন? দেখো কারণ শব্দের তরঙ্গ আকারে ছড়ায়। অর্থাৎ শব্দ কিসের আকারে ছড়ায়? তরঙ্গ মানে ঢেউয়ের মতো ছড়ায়, ঢেউয়ের মতো চলে। তরঙ্গ ছড়াতে কোনো মাধ্যম কণার কম্পন প্রয়োজন। অর্থাৎ তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য অবশ্যই কোনো কণা প্রয়োজন। কণা যেমন বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, পানিতে বিভিন্ন ধরনের পানিতেও থাকে, কঠিনও থাকে। এই যে বিভিন্ন ধরনের গ্যাস একটা আরেকটার সাথে যখন ধাক্কা দেয়, তখনই শব্দ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তার জন্যই অবশ্যই তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অবশ্যই কি প্রয়োজন? কণা। আর এই কণাগুলো কোথায় থাকে? কঠিন পদার্থে থাকে, তরল পদার্থে থাকে আর গ্যাস বা বায়বীয় পদার্থে থাকে। তার জন্যই শব্দ মাধ্যম ছাড়া ছড়াতে বা সঞ্চালন হতে পারবে না। এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না। তার জন্য বলা হয় মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালন হয় না। আশা করি তোমরা এই অধ্যায়ে সম্পূর্ণ সব টপিক বুঝতে পেরেছ। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো প্রাণীরা কিভাবে শব্দ শোনে? আমরা কানের পর্দায় ইয়ারড্রাম আছে। আমাদের কানে একটা কি আছে? পর্দা আছে।
একটি শব্দ আমাদের কানের পর্দায় কি করে? পর্দার সাথে কম্পন, বাড়ি খাওয়ায়, মানে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে কি হয়? কেঁপে ওঠে পর্দাটা। এই কেঁপে ওঠার ফলে একটা শব্দ তৈরি হয়। যে শব্দ কোথায় যায়? আমাদের শরীরের ভেতরে যায় এবং ভেতর থেকে মস্তিষ্কে পৌঁছায়। আমরা কি করতে পারি? শব্দ শুনতে পারি। শব্দ আমরা কিভাবে শুনতে পারি? আশা করি তোমরা ফুল প্রসেসটা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই। দেখো, প্রাণীর শ্রবণ ক্ষমতা। প্রাণী অবশ্যই প্রত্যেকটি জীবের শ্রবণ ক্ষমতা আছে। অর্থাৎ প্রত্যেকটি জীব কতটুকু শব্দ শুনতে পারবে, এটার একটা শ্রবণ ক্ষমতা আছে। যেমন দেখো, কুকুর ২০,০০০ হার্জ এর উপর শব্দ শুনতে পারে, কিন্তু মানুষ ২০,০০০ হার্জ এর উপর শব্দটি শুনতে পারে না। এখন দেখো, মানুষের শ্রবণ ক্ষমতার সীমা। মানুষ সর্বনিম্ন ২০ হার্জ এবং ২০ হার্জের নিচে যদি কোনো শব্দ হয়, যেমন ১৯ হার্জ, ১৮, ১৭, ১৬, এই শব্দগুলা মানুষ শুনতে পারে না এবং ২০,০০০ হার্জের উপরের শব্দ মানুষ শুনতে পারে না। অর্থাৎ ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ পর্যন্ত শব্দ মানুষগুলো শুনতে পারে। তার বেশিও শুনতে পারে না, তার কমও শুনতে পারে না। কিন্তু কুকুর ২০,০০০ হার্জের উপরেও কি করতে পারে? শব্দ শুনতে পারে, যা মানুষ পারে না। তার জন্য প্রশ্ন কি বলেছে দেখো, কুকুর কেন মানুষের চেয়ে বেশি শব্দ শুনতে পারে? কারণ কুকুর ২০,০০০ হার্জের উপরে শব্দ শুনতে পারে, যা মানুষ পারে না। তাই মানুষের তুলনায় কুকুর শব্দটি বেশি জোরে শুনতে পারে বা শব্দ শুনতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন দেখো, শ্রাব্যতার সীমা ও নয়েজ। এই যে আমরা একটু আগে বলছিলাম, মানুষ ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে। এখন দেখো, এখানে একটা প্রশ্ন আছে। ২০,০০০ হার্জের উপরের যদি কোনো শব্দ সৃষ্টি হয়, তখন আমরা বলি তাকে শ্রুতি উত্তর, যা মানুষ শোনে না, কুকুর শোনে। এবং শ্রুশ্রাব্য শব্দ আর অপ্রীতিকর শব্দ তোমরা আগেই পড়েছ। শ্রুশ্রাব্য মানে কি? যেই শব্দগুলা সুরযুক্ত। সুর আছে, যেমন গান, বাঁশি, সেতার, এইগুলা। আর অপ্রীতিকর বা নয় শব্দ কি? যেগুলো আমাদের শুনতে ভালো লাগে না। এগুলা শব্দের ধরন। যেমন হর্ন, পেরেক ঠোকার শব্দ, নির্মাণ কাজের শব্দ। যদি তোমাদের প্রশ্ন আসে শব্দের ধরন কয় প্রকার? তাহলে দিবা ২ প্রকার: শ্রুশ্রাব্য শব্দ, অপ্রীতিকর বা নয়েজ শব্দ। তোমরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো, এখানে কি বলা আছে? শ্রবণ ক্ষমতা সীমা। এই যে আমরা একটু আগে পড়েছিলাম, মানুষের সর্বনিম্ন ২০ হার্জ এবং সর্বোচ্চ ২০,০০০ হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে। ২০ হার্জের নিচের শব্দকে বলে শ্রুতিপূর্ব, যে শব্দ মানুষ শুনতে পারে না। এবং ২০,০০০ হার্জের উপরের শব্দকে বলে শ্রুতি উত্তর। এই শব্দটিও মানুষ শুনতে পারে না। প্রশ্ন আসতে পারে, শ্রুতিপূর্ব কাকে বলে? শ্রুতি উত্তর কাকে বলে? শ্রুতিপূর্ব কাকে বলে? যে শব্দ ২০ হার্জের নিচে, তাকে শ্রুতিপূর্ব। তোমরা এইভাবে উত্তর দিয়ে দিবা, শেষ। তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো, এই যে একটু আগেই আমরা বলছি, মানুষ কত হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে? সর্বনিম্ন ২০ হার্জ এবং সর্বোচ্চ ২০,০০০ হার্জ। তার পরবর্তী টপিকে আমরা চলে যাই। দেখো, এখানে কি বলা আছে? প্রশ্ন ৯। সুরেলা ও অপ্রীতিকর শব্দের মধ্যে পার্থক্য। এখন আমরা এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নটা ধরো তোমাদের প্রশ্ন এসেই পড়েছে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুরেলা শব্দ কি? যে শব্দ শুনতে আনন্দদায়ক, যেমন বাঁশি, গান, সেতার, এগুলা। অপ্রীতিকর বা নয় শব্দ কি? যেই শব্দগুলো কষ্টকর, শুনতে ভালো লাগে না, যেমন হর্ন, চকের কিচকিচ, নির্মাণ কাজ। এগুলো আমাদের শব্দ শুনতে ভালো লাগে না। এগুলোকে বলা অপ্রীতিকর শব্দ। এই প্রশ্নটা আসলে আশা করি তোমরা উত্তর দিতে পারবা। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো, শব্দ দূষণ। শব্দ এক ধরনের শক্তি। এই শক্তিকে আমরা কি করছি? অপচয় বা নষ্ট করছি। এই নষ্ট করাকে মূলত শব্দ দূষণ বলে। শব্দ দূষণের কারণ আজকে আমরা জানবো। যেমন গাড়ি, মাইক, কারখানা, নির্মাণ কাজ, টিভি, রেডিও জোরে বাজানোর কারণে কি হয়? শব্দ দূষণ হয়। আর এই যে শব্দ দূষণ হওয়ার ফলে কি হয়? আমরা আমাদের আশেপাশে যদি কোনো গাড়ির আওয়াজ, মাইক, কারখানা, নির্মাণ কাজের শব্দ যদি হয়, তাহলে অনিদ্রা। আমরা কি ঘুমাতে পারি? পারি না। যার ফলে আমাদের অনিদ্রা হয়। আর আমরা যদি না ঘুমাতে পারি, তাহলে আমাদের শরীর সুস্থ থাকে না। মাথা ব্যাথা হয়, রক্তের উচ্চ রক্তচাপ, অর্থাৎ রক্তের চাপ বেড়ে যায়। কান নষ্ট হয়েও যেতে পারে। আর এটা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? হর্ন কম বাজানো, মাইক, টিভি আস্তে বাজানো, তারপর আবাসিক এলাকায় কারখানা না রাখা। আবাসিক মানে যেখানে মানুষ বসবাস করে। বেশি, বেশি করে গাছ লাগানো। যানবাহন ও মেশিনে কি ব্যবহার করা? সাইলেন্সার। কিন্তু এখনকার যুগে মোটরসাইকেলের, বেশিরভাগ মোটরসাইকেলে যারা চালায় তারা সাইলেন্সার ব্যবহার করে না। আস মূলত সাইলেন্সার ব্যবহার করা উপযুক্ত। কারণ সাইলেন্সারের মাধ্যমে শব্দ দূষণ হয় না, যা আমাদের শরীরের জন্য বা পরিবেশের জন্য ভালো। আমরা চেষ্টা করব সবসময় আমরা শব্দ দূষণ থেকে বাঁচার জন্য, শব্দ দূষণ কিভাবে না হয় সেটা আমাদের খেয়াল রাখা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ শব্দ দূষণ পার্ট ৯ নিয়ে। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে দেখো, এই যে পার্ট ৯ এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। কি দেখো, শব্দ দূষণের ৩ টি কারণ। ওই যে আমরা একটু আগে পড়ছিলাম, যানবাহনের হর্ন, মাইকের শব্দ, নির্মাণ কাজ, অনেকগুলো কারণ আছে। তোমরা আশা করি এই প্রশ্নের উত্তর বানিয়ে দিতে পারবা। আর এইসব প্রশ্ন আসলে, এই রিলেটেড প্রশ্ন আসলে তোমরা অবশ্যই উত্তর করতে পারবা, আমি আশা করি। এখন দেখো, শব্দ সৃষ্টিকারী যন্ত্র।
দেখো, একটা হলো সুরেলা যন্ত্র অর্থাৎ যেই যন্ত্র থেকে সুর সহ শব্দ বের হয়। যেমন বাঁশি, হারমোনিয়াম, একতারা, সেতার এগুলা সুরেলা যন্ত্র শব্দ। আরেকটা হলো বেসুরেলা যন্ত্র অর্থাৎ যেই যন্ত্র থেকে শব্দ সুর ছাড়া বের হয়, যে শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে না। এগুলা কি গাড়ির হর্ন, রিস্কার বেল এইগুলা। আরেকটা জিনিস বাঁশিতে ফু দিলে ভেতরে বাতাস কেঁপে সুর তৈরি হয়। আচ্ছা তো এটার মাধ্যমে এটা মানে কি বুঝেছি দেখো একটা জিনিস। ধরো এটা একটা বাঁশি। হুম, এটা একটা কি? বাঁশি। হ্যাঁ? এইখান থেকে যখন একটা আমরা ফু দেই, বাতাসটা এখান থেকে যখন আমরা একটা ফু দেই, বাতাসটা কি হয়? ভিতরে চলে যায়া এসে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে একটা কম্পন সৃষ্টি হয়। যার ফলে কি হয়? একটা সুর বের হয়। তারপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। তোমাদের চাইতে পারে শব্দের বেগ। দেখো, শব্দের বেগ চাইলে তোমরা দূরত্ব দিয়ে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা শব্দের বেগ পাবো। আবার যদি সময় চায়, তাহলে শব্দের বেগ দিয়ে দূরত্বকে ভাগ করলে আমরা সময় পাবো। আবার যদি দূরত্ব চায়, তাহলে শব্দের বেগ আর সময় ২ টা গুণ করলে আমরা দূরত্ব পেয়ে যাবো। এখন আশা করি তোমরা সকল এই অধ্যায়ে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সবকিছু তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস, এই যে আমরা শব্দের বেগ নির্ণয় করি কি দ্বারা? এমএস অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার দূরত্বে যায়, কত মিটার দূরত্বে যায়। এটা মূলত আমরা এমএস দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? এখন দেখো পরবর্তী প্রশ্ন। এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ ২ টা সৃজনশীল প্রশ্ন আমি বানিয়ে দিয়েছি। যেমন ১ নম্বর প্রশ্ন, রানা ঢোল বাজাচ্ছে, টমি গাড়ির হর্ন বাজাচ্ছে। ক নম্বর প্রশ্ন দেখো, শব্দের উৎপত্তির কারণ। শব্দ কিভাবে তৈরি হয়? কম্পনের ফলে শব্দ তৈরি হয়। আমরা একটু আগে পড়েছিলাম। সব কোন শব্দটি সুরেলা, কোনটি নয়েজ? ওই যে সুরেলা শব্দ যেমন ডোলের শব্দ, বাঁশি, হারমোনিয়াম এগুলা সুরেলা শব্দ। আর গাড়ির হর্ন, নির্মাণ কাজ যেগুলোকে নয়েজ বা অপ্রীতিকর যেগুলো শুনতে আমাদের ভালো লাগে না। ক নম্বর প্রশ্ন, শব্দ কিভাবে কানে পৌঁছায়? ওই যে আমরা একটু আগে পড়ছিলাম শব্দ কানের পর্দায় কম্পন তৈরি করে। ১ম এ কানের পর্দায় কি হয়? কম্পন তৈরি করে তারপর ভেতরে যায়, মস্তিষ্কে পৌঁছায়, আমরা শুনতে পারি। মানে তোমরা একটু বানায় একটু বড় করে এক পেজ লিখে দিবা। তাইলেই তোমাদের আশা করি ৪ এ ৪ পাইয়া যাবা, ৩ এ ৩ পাইয়া যাবা। এখন দেখো তারপর শব্দ দূষণ থেকে মুক্তি থাকতে আমাদের কি ব্যবস্থা? ওই যে আমরা একটু আগে বলছিলাম, হর্ন কম বাজানো, মাইক কম বাজানো, গাছ লাগানো, সাইলেন্সার ব্যবহার করা। এইগুলাই অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা। এইগুলা করলে মানে একটু বানায় দিয়ে দিবা। আশা করি তোমরা সৃজনশীলটা এটা বানায় দিতে পারবা। পরবর্তী আমরা সৃজনশীলে চলে যাই। পরবর্তী সৃজনশীল কি দেখো? ২ নম্বর সৃজনশীল। রবি বাঁশি বাজাচ্ছে, সুমন পেরেক ঠুকছে। ক নাম্বার শব্দের ধরনকার প্রকার ২ প্রকার। আমরা বলছিলাম একটা সুরেলা, একটা অপ্রীতিকর। যে শব্দ শুনতে ভালো লাগে তাকে বলে সুরেলা, যে শব্দ শুনতে ভালো লাগে না তাকে আমরা বলি অপ্রীতিকর শব্দ। ৩ নম্বর প্রশ্ন দেখো, মানুষের শ্রবণ সীমা। ওই যে মানুষ ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে। অর্থাৎ ২০ হার্জের নিচে কোন শব্দ মানুষ শুনতে পারে না এবং ২০,০০০ হার্জের উপরে মানুষ শব্দ শুনতে পারে না। এখন দেখো কোন শব্দটি সুশ্রাব্য কোনটা অপ্রীত। ওই যে আমরা একটু আগে বলছিলাম। কোন শব্দ সুশ্রাব্য? যে শব্দের সাথে সুর থাকে যেমন বাঁশি, হারমোনিয়াম এগুলোকে বলে সুশ্রাব্য। আর যে শব্দের সুর নাই, শুনতে ভালো লাগে না যেমন পেরেক ঠোকার শব্দ, নির্মাণ কাজের শব্দ এগুলোকে বলে অপ্রীতিকর শব্দ। এখন দেখো ঘ নম্বর প্রশ্ন। শ্রবণ ক্ষমতার সীমা অতিক্রম করলে কি সমস্যা হতে পারে? অর্থাৎ ধরো আমরা ২০,০০০ হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারি। কিন্তু একটা শব্দ ৩০,০০০ হার্জ উৎপত্তি হয়েছে। কত হার্জ? ৩০,০০০ হার্জ। তখন আমাদের কানে কি কোনো সমস্যা হবে? অবশ্যই হবে। যেমন দেখো, অতি জোরালো বা শ্রবণ সীমার বাইরে শব্দ শুনলে কান নষ্ট হতে পারে, কানের পর্দা ফেটে যেতে পারে, মাথা ব্যথা, অনিদ্রা, উচ্চ রক্তচাপ হতে পারে। আজকের এই পর্যন্তই। আশা করি তোমরা শব্দ নিয়ে এই অধ্যায় ৮ নিয়ে আর কোনো ঝামেলা নেই। যদিও কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টে জানাবা। আর আমার ক্লাসটি যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি তোমাদের এই অধ্যায় থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন ১০ এ ১০ নিয়ে আসতে পারবা। সবাইকে বিদায়। আল্লাহ হাফেজ।